ধূপপুকুনিটা সঙ্গে নিয়ে 7 নম্বর বেডের সামনে এলো মৃণাল। অক্সিজেন আজ খোলা, শুধু ড্রিপ চলছে দীপার। এবং তুলি ঠিকই বলেছে, দীপার চোখ খোলা, ঘুরছে এদিক ওদিক। বিছানার রেলিংখানা ধরে মৃণাল অল্প গলা খাঁকারি দিল। দৃষ্টি ক্ষণিক স্থির হলো কি দীপার? ঠোঁট দুটো নড়ছে না। মৃণাল ঝুঁকল সামান্য, নিচু স্বরে বলল, কিছু বলবে? আবার নয়নমণি আবর্তিত হচ্ছে, ফের ঠোঁট নড়ে উঠল। মৃণাল আরো একটু ঝুঁকল। হ্যাঁ বলো, শুনছি। সুজয় সুজয় এসেছে। একেবারেই জড়ানো গলা। মৃণাল ভুলভাল শুনছে না তো? দীপার প্রায় কানের কাছে মুখটাকে নামালো মৃণাল। ফিসফিসিয়ে বলল, আমি গো, আমি। আমাকে বুঝতে পারছো না? কোনো প্রতিক্রিয়া ফুটল না দীপার মুখমণ্ডলে। ফাঁকা দৃষ্টি একইভাবে নড়ে চড়ে বেড়াচ্ছে। ফের অস্ফুট ধ্বনি শোনা গেল, সুজয়, সুজয় তুমি? আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প মনের মধ্যে মন। মানুষের মনের গভীরে কত কি না চলতে থাকে, কত কথাই না জমা থেকে যায়, কত প্রেম, কত ভালোবাসা, কত আবেগ। পাশে থাকা মানুষগুলো, কাছে থাকা মানুষগুলো তা জানতেও পারে না। কিন্তু কখনো কোনো অসতর্ক মুহূর্তে অবচেতন মনের কথা যদি প্রকাশ হয়ে পড়ে, তারপর আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আর কথা না বাড়িয়ে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প মনের মধ্যে মন। শুনতে থাকুন আজকের গল্প। মেজ তো তরতরিয়ে চলছিল জীবনটা। ঠিকঠাক ঠিকঠাক একটা চাকরি, নিজের পছন্দের বউ, চুটিয়ে সংসার, ফ্ল্যাট কেনা, ছেলেকে মনের মতো মানুষ করা, ছেলের বিয়ে, চাকরি থেকে অবসর, সবকটা ধাপই তো মৃণাল মসৃণভাবে পেরিয়েছে। ৬৪ বছর বয়সে পৌঁছে আচমকা এ কি ছন্দপতন। নার্সিংহোমের লাউঞ্জে বসে কথাটা ভাবছিল মৃণাল। পরশু সকালেও তো দীপা দিব্যি সুস্থ স্বাভাবিক, রান্নাবান্না তদারকি করল। ছেলের বউ অফিসে বেরিয়ে যাবার পর চাঁদ কহে চামেলি গো মেগা সিরিয়ালটার রিপিট টেলিকাস্ট দেখল। বারবার চায়ের ফরমাস নিয়ে মৃণালের সঙ্গে রুটিন মাফিক ঝগড়াও করলো এক প্রস্ত। মাত্র 1-1.5 ঘন্টা পরে সেই দীপারি কিনা সেরিব্রাল অ্যাটাক, এবং দুটো দিন আইসিইউতে থেকেও উন্নতির তেমন লক্ষণ নেই। দীপা কি শেষমেশ চলেই যাবে মৃণালকে ছেড়ে? ৬৪ বছর বয়স আজকাল এমন কিছু বয়স নয়। আরো কতদিন মৃণাল টিকে থাকবে কে জানে। বাকি জীবনটা তার কাটবে কি করে? একা একা, অভ্যস্ত চকের বাইরে। ভাবনাটায় একটা বৃষ্টি অস্থিরতা আছে, এক ধরনের অসহায়তাও। প্রায় স্বগতোক্তির মতো মৃণাল বলে উঠল, দীপা এটা ঠিক করলো না। মৃণালের পাশে নিপা। জামাইবাবুর অস্ফুট বাক্যটি বুঝি কানে গিয়েছে তার। মৃণালের পিঠে আলগা হাত রেখে বলল, এত মন খারাপ করছেন কেন? দেখুন না, দিদি ঠিক ভালো হয়ে যাবে। অবশ্যই, প্রাথমিক ধাক্কাটা তো সামলে নিয়েছে নাকি? গিন্নির সান্ত্বনা সুরটা ধরে নিয়েছে ভাস্কর। গলা সামান্য তুলে বলল,
হাতে পায়ে সার তো ফিরেছে। কি জানি কি হবে। আর কি দীপা আগের মতো? অলক্ষণে কথা বলবেন না তো। থিঙ্ক পজিটিভ। ডাক্তার কাল কি বলল? হ্যাঁ, চোটটা তেমন সাংঘাতিক নয়। ফার্দার অ্যাটাক না হলে রিকভারির সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। বরং ভগবানকে ধন্যবাদ দিন, অন্তত ট্রিটমেন্টের সুযোগ তো পাওয়া গেল। আজকাল কত ভালো ভালো ওষুধ বেরিয়েছে। কথোপকথনের মাঝে তুলির আবির্ভাব। শাশুড়িকে দেখতে আইসিইউতে গিয়েছিল, নেমেছে। ভিজিটিং কার্ডখানা মৃণালকে বাড়িয়ে দিয়ে বলল, দেখে আসুন বাবা, মা সত্যি অনেক বেটার। মৃণাল সামান্য উৎসাহিত মুখে বলল, চোখ খুলেছে? হ্যাঁ হ্যাঁ, দেখছেন তো তাকিয়ে তাকিয়ে। কথা বলল? না, এখনো বোধহয় সেভাবে চিনতে পারছেন না। বলেই কথাটা সামলে নিল তুলি। মনে হয় আরো 2-1 দিন সময় লাগবে। ও, তবে মার চোখের মনি দুটো কিন্তু নড়াচড়া করছে, যেন মা কাউকে খুঁজছেন। নিশ্চয় মৃণাল ডাকে। নিপা হঠাৎই ব্যস্ত হয়ে পড়েছে। যান যান মৃণাল দা, চটপট যান। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় এরকম হয়। সবচেয়ে কাছের মানুষটিকে না দেখলে পেশেন্টের নর্মাল সেন্স ফিরতে চায় না। মৃণাল গা ঝাড়া দিয়ে উঠল। এগোতে কিও কি ভেবে থমকেছে। ঘুরে তুলিকে জিজ্ঞেস করল, বাবান গিয়েছিল মার সামনে? মিনিট 5 ছিল। ওকে নাকি সেভাবে রিকগনাইজ করেননি। তুলি পলক থেমে বলল, বাবা, আমারও মনে হয় মা কিন্তু আপনাকেই। এই সংকটের মুহূর্তেও একটু যেন আত্মপ্রসাদ অনুভব করল মৃণাল। 35 বছরের বিবাহিত জীবন, একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে লেপ্টে থাকা, তার একটা মূল্য তো আছেই। বুকে খানিকটা বাতাস ভরে মৃণাল লিফটে ঢুকল। একটা একটা করে তলা পেরোচ্ছে। 4 তলায় চওড়া প্যাসেজের প্রান্তে বিশেষ সেবা প্রকোষ্ঠ। চটি খুলে কাছে দরজা ঠেলে অন্দরে পা রাখতে মৃণালের শরীর জুড়ে সেই অস্বস্তিকর শিহরণ। কেমন একটা মৃত্যুর গন্ধ যেন ছড়িয়ে থাকে শীতল ঘরটায়। নাকি এই গন্ধ জীবনের, প্রাণবায়ুর? প্রায় নিঃশব্দে চলাফেরা করছে সেবিকারা। দর্শনার্থীরা কথা বলছে অতি অনুচ্চ স্বরে। রোগীদের মাথার পাশে মনিটরের বিপ বিপ। হৃদযন্ত্রের গতিবিধি সূচিত হচ্ছে পর্দায়। অক্সিজেন, স্যালাইন সব মিলেমিশে এ যেন এক ভয় ধরানো কুলাজ। অজান্তেই বুক কাঁপে। ধূপপুকুনিটা সঙ্গে নিয়েই 7 নম্বর বেডের সামনে এলো মৃণাল। অক্সিজেন আজ খোলা, শুধু ড্রিপ চলছে দীপার। এবং তুলি ঠিকই বলেছে, দীপার চোখ খোলা, ঘুরছে এদিক ওদিক। বিছানার রেলিংখানা ধরে মৃণাল অল্প গলা খাকারি দিল। দৃষ্টি ক্ষণেক স্থির হলো দীপার। ঠোঁট দুটো নড়ছে না। মৃণাল ঝুঁকল সামান্য, নিচু স্বরে বলল, কিছু বলবে? আবার নয়নমণি আবর্তিত হচ্ছে। ফের ঠোঁট নড়ে উঠল। মৃণাল আরো একটু ঝুঁকল। হ্যাঁ বলো, শুনছি। সুজয়, সুজয় এসেছ? একেবারেই জড়ানো গলা। মৃণাল ভুলভাল শুনছে না তো? দীপার প্রায় কানের কাছে মুখটাকে নামালো মৃণাল। ফিসফিসিয়ে বলল, আমি গো, আমি। আমাকে বুঝতে পারছো না? কোনো প্রতিক্রিয়া ফুটল না দীপার মুখমণ্ডলে। ফাঁকা দৃষ্টি একইভাবে নড়ে চড়ে বেড়াচ্ছে। ফের অস্ফুট ধ্বনি শোনা গেল, সুজয় তুমি? মৃণাল যেন লক্ষ্য ভোল্টের শক খেল সহসা। তাকে নয়, তাকে নয়,
38 বছর আগে সুজয়কে খুঁজছে দীপা। নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না মৃণাল। এও কি সম্ভব? মনের কোনো চোরা কুঠুরিতে দীপা আজও সুজয়কে রেখে দিয়েছে, এত গভীরভাবে যে স্বামী নয়, ছেলে নয়। চেতনায় ফেরার মুহূর্তে সে সুজয়কেই প্রথম খোঁজে। ঠান্ডা ঘর থেকে ছিটকে বেরিয়ে এলো মৃণাল। উদ্বিগ্ন মেজাজ নিমেষে কোষ্ঠে মেরে গিয়েছে। এ কেমন প্রহেলিকা! সেই কোন যুগে দল বেঁধে মুর্শিদাবাদে বেড়াতে গিয়েছিল বন্ধুরা, দীপক, সুজয়, রবিন, অরুণাভ। তখনও মৃণাল চাকরি পায়নি, বন্ধুরাও কাট বেকার। হাজারদুয়ারিতে আলাপ হলো দীপার সঙ্গে। কলেজ থেকে এক্সকারশনে গিয়েছিল দীপারা, ট্রেনে ফিরছিল একসঙ্গে। শিয়ালদায় যখন নামলো, মৃণাল আর সুজয় দুজনেই তখন দীপার প্রেমে হাবুডুবু। ত্রিভুজটা অবশ্য গড়ে উঠবার সুযোগ পায়নি, সুজয়কে সেভাবে আমলই দেয়নি দীপা। দাগা খেয়ে তো সুজয় মৃণালদের পৃথ থেকে সরেই গেল। বিয়েতে সুজয়কে নেমন্তন্ন করেছিল মৃণাল, আসেনি সুজয়। তারপর থেকে তো আর যোগাযোগই নেই। পরে শুনেছিল কোন এক থিয়েটারের অভিনেত্রীকে বিয়ে করেছে সে, সেই বিয়েও নাকি টেকেনি। বছর তিনেকের মধ্যেই মেয়ে নিয়ে চলে গিয়েছে সুজয়ের বউ। তারও বেশ কয়েক বছর পরে অরুণাভই খবর দিল সুজয় নাকি শিলিগুড়িতে সেটেল করেছে, কোনো এক নির্মাণ সংস্থায় কাজ করে, আর সন্ধে হলেই বোতল খুলে বসে। সেই সুজয় কোত্থেকে ভেসে এলো দীপা স্মৃতিতে? গোপন সম্পর্ক রেখেছিল কি চিঠিপত্রে কিংবা ফোনে? ছি ছি, এসব কি উদ্ভট চিন্তা! মৃণাল কোষে ধমকালো নিজেকে। যে দীপা সুজয়কে কখনোই পছন্দ করেনি তার সঙ্গে সম্পর্ক রাখবে, তাও আবার মৃণালকে লুকিয়ে। এ কি হয়? হতে পারে? সবচেয়ে বড় কথা, 60 ছুঁই দীপা। এখন তো নিজের সংসারেই গলা অবধি ডুবে আছে। একটা সময় তো ছেলে ছাড়া জগতই ছিল না, আর এখন ছেলে, ছেলের বউ, সাংসারিক কুটকচালি, আত্মীয় পরিজন, আর টিভিতে সিনেমাতে বিভোর সর্বক্ষণ। মৃণালকেও তো ঘিরে রেখেছে আষ্টে পৃষ্ঠে। সুজয়ের মতো নিশ্চিহ্ন হয়ে যাওয়া মানুষ কোন ফাঁক দিয়ে দীপার মনে ঢুকবে? কিন্তু তবু দীপা সুজয়কেই খুঁজল কেন? কেন? বিদঘুটে পোকাটা মাথায় নিয়ে নিচে নামলো মৃণাল। লাউঞ্জে এখন অনেকেই হাজির। মৃণালের ভাই, ভাইয়ের বউ, ভাগ্নে, তুলির বাবা, দাদা, বাবানের জনা দুয়েক বন্ধু। তুলি কি সব বলছে হাত মুখ নেড়ে, বাকিরা শুনছে মন দিয়ে। মৃণালকে দেখে বাবা নেগিয়ে এলো। কেমন দেখলে বাবা? ফ্যাকাশে হেসে মৃণাল বলল, একই রকম তো। কেন, মার তো ভালোই সেন্স ফিরেছে। কই, চিনতে তো পারলো না। মোটা অ্যালবামটার পাতা উল্টাচ্ছিল মৃণাল। কত অজস্র ছবি, কিছু পুরনো হয়ে প্রায় বিবর্ণ, তবে বেশিরভাগই উজ্জ্বলতা হারায়নি। হাজারদুয়ারিতে তোলা ছবিগুলো বেশ টিকে আছে। দারুণ একটা পোজ মেরে মাছেওয়ালি তোপের সামনে দাঁড়িয়ে দীপা, ঠোঁটে মুচকি হাসি। বিয়ের পর ফটোটা দেখিয়ে দীপাকে খুব খেপিয়েছিল মৃণাল। ছাদনাতলার মালা বদলের পাশে শোভা পাচ্ছে কালিম্পংয়ের হানিমুন। নবানের অন্নপ্রাশন, হাতে খড়ি, একটু একটু করে বেড়ে ওঠা মৃণাল আর দীপা ক্রমে ক্রমে বুড়িয়ে যাওয়া। পুরী, নৈনিতাল, কন্যাকুমারী সবই যত্ন করে সাজিয়ে রেখেছে দীপা। এককালে এই অ্যালবাম বাতিক নিয়ে মৃণাল ঠাট্টা করে বলতো,
নেই কাজ তো কই বাজ। রিটায়ারমেন্টের পর অবশ্য দেখতে মন্দ লাগে না ছবিগুলো। যে জীবনটা হইচই করে কেটে গেল, এই যেন তাকেই ছুঁয়ে চেনে অনুভব। আজ কিন্তু মৃণাল সেভাবে দেখছিল না, কি যেন খুঁজছে এই পাতায় সে পাতায়। কি যে সে খুঁজছে সঠিক জানে না। তবে দীপার ছবি এলে দাঁড়িয়ে পড়ছে চোখ। এই দীপার আড়ালে অন্য কোনো দীপাকে খোঁজে কি? নরজায় তুলি, হাতে চায়ের কাপ। সবে নার্সিংহোম থেকে ফিরেছে, এখনো পরনে বাইরের পোশাক। কাপ ডিশ সাইড টেবিলে রেখে তুলি বলল, কি দেখছেন বাবা, কি দেখছেন এত মন দিয়ে? অ্যালবামটা দ্রুত বন্ধ করলো মৃণাল, যেন খোলা থাকলে তার গোপন চিন্তাটা ধরা পড়ে যাবে। জোর করে হাসি ফুটিয়ে বলল, এখন আবার চা কেন? আপনি তো এই সময় চা খান এক কাপ বাবা। তুলি বিছানার দাঁটিতে বসল, স্বচ্ছ গলায় বলল, নিপা মাসি আজ আপনার কথা জিজ্ঞেস করছিলেন। কি বলছিল? পরপর 2 দিন নার্সিংহোমে গেলেন না তো, শরীর টরীর খারাপ হলো নাকি? খুব টেনশন করছিলেন মাসি। কেন? সারাদিন একা একা থাকেন, আমরা দুজনেই বাইরে। কিভাবে কি চলছে, আপনার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা? আমি অবশ্য বলেছি, সুলতায় বেলাতেও এখন একবার করে আসছে, তরি তরকারি গরম করে আপনাকে খেতে দিয়ে যায়। শুধু বিকেলে চাটাই যা করে নিচ্ছি, তো পারছি তো। চা করা কি এমন কঠিন কাজ, তাই না? আস্তে আস্তে সবই শিখে যাব, শিখতে তো হবেই। তুলি হেসে ফেলল, না বাবা, এবার একটা রাত দিনের লোক রেখে নেব, খুঁজছি। মায়ের জন্য তো লাগবেই। মা আগে ফিরুক। বলতে গিয়েও স্বর ফুটল না মৃণালের। কাপ তুলেছে হাতে, চায়ে ছোট্ট চুমুক দিয়ে বলল, কবে তোমার শাশুড়িকে আইসিইউ থেকে বার করবে, কিছু শুনলে? আজ বোধহয় ডাক্তার বলবে। আপনার ছেলে তো নার্সিংহোমে রয়ে গেল, ফিরলে জানা যাবে। এখন কটা বাজলো? 8:30। আপনি তো ঘড়ি ধরে খান, 9:30 দিয়ে দেব? অত ধরা বাঁধা কিছু করতে হবে না, বাবা আগে আসুক তো। চা শেষ, কাপ ডিশ নিয়ে উঠতে যাচ্ছিল তুলি, কি ভেবে দাঁড়িয়েছে। নরম গলায় বলল, একটা কথা বলবো বাবা। কি? আপনার কিন্তু এভাবে বাড়িতে বসে থাকা ঠিক নয়। বিকেলে নার্সিংহোম গেলে লোকজনের সঙ্গে দেখার সাক্ষাৎ হয়, 2-4টে কথা বললেও মনটা তো ভালো থাকে। প্রশ্নটা যে উঠবেই জানতো মৃণাল, তবু তুলির মুখে শুনে সামান্য অপ্রতিভ বোধ করল। কুণ্ঠিত স্বরে বলল, তোমাদের তো বললাম, ওই আইসিইউতে ঢুকলে আমার একদম ভালো লাগে না। উপরে উঠবেন না, নিচেই থাকবেন। তুলি আলতো হাসল, ঠোঁট টিপে বলল, তবে আপনাকে দেখলে মা কিন্তু খুব খুশি হবেন। বোঝা যাবে কি করে পেশেন্টের হাসি দেখে? যা, মা তো এখন কথাও বলছেন, বেশি নয় অবশ্য, 2-4টে, তবে অনেক স্পষ্ট। আজই তো আমাকে জিজ্ঞেস করলেন, অফিস যাচ্ছ? মৃণালের জানতে ইচ্ছে হচ্ছিল দীপা তার খোঁজ করছিল কিনা। ঠোঁটে ঠিক এলো না প্রশ্নটা, বাঁধো বাঁধো ঠেকছে। প্রসঙ্গ ঘুরিয়ে বলল, আবার ব্রেন স্ক্যানের কথা শুনছিলাম যেন, কবে হচ্ছে? কাল কিংবা পরশু বাবা, তবে দুশ্চিন্তার বোধহয় কারণ নেই। ডক্টর রায় তো খুব কনফিডেন্ট, মার নাকি ক্রাইসিসটা কেটে গেছে। হ্যামারেজের ফলে আর্টারিতে যে ব্লাডটা ক্লট করেছিল, ম্যানিকল ইঞ্জেকশনে সেটা প্রায় উধাও। নইলে মার প্যারালিটিক টেন্ডেন্সিটাও তো নাকি কমতো না।
নর্মাল সেন্সেও ফিরতেন না এত তাড়াতাড়ি। এখন শুধু চাই ধৈর্য আর ট্রিটমেন্টটা স্টেপ বাই স্টেপ চালিয়ে যাওয়া। তাহলেই দেখবেন মা কিন্তু অনেকটা। বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলছে তুলি। মৃণালের তো শুনে স্বস্তি পাওয়াই উচিত, পুলকিত হওয়া উচিত, উল্লসিত হওয়া উচিত। কিন্তু স্নায়ুগুলো কেন যেন উজ্জীবিত হচ্ছে না মৃণালের। কেন যে? দীপা সত্যি সত্যি সামলে গেল ধাক্কাটা 15 দিনের মধ্যেই। ডান হাতে জোর অবশ্য ফেরেনি পুরোপুরি, হাঁটছেও ছেঁচড়ে ছেঁচড়ে। তাও তাকে মোটামুটি সুস্থই বলা যায়। বাচনে জড়তা নেই, হাসছে, খাওয়া দাওয়াও করছে প্রায় স্বাভাবিক মানুষের মতোই। বাড়ি ফেরবার জন্য সে এখন রীতিমতো উতল। মৃণালও ফের আসা যাওয়া করছে নার্সিংহোমে। 5 জনের মনে অকারণ কৌতূহল জাগিয়ে লাভ কি? একান্ত ব্যক্তিগত জ্বালাটুকু থাক না একান্তে। গিয়ে নয় দীপার পাশেই দাঁড়ালো দুদণ্ড। ভিতরে যতই ধিকি ধিকি আগুন জ্বলুক, ভালো মানুষ স্বামী সাজা। প্রাথমিক বাধা লব্জের 2-4টে কুশল প্রশ্ন ছোড়া কি বা কঠিন। আজ নার্সিংহোমে এসে মৃণাল দেখল বাবান বেজায় উৎফুল্ল। ভাস্কর, নিপা, মৃণালের ভাই সকলের চোখে মুখেই স্বস্তির ছাপ। আগামীকাল সকালে ছুটি হয়ে যাচ্ছে দীপার। ভাস্কর মাথা দুলিয়ে বলল, ভালোই হলো মৃণালদা, নার্সিংহোমে ফেলে রাখবার কোনো মানে হয় না, অনর্থক টাকা খরচ। এখন তো চিকিৎসা বলতে একটাই, রেগুলার ফিজিওথেরাপি। ওটা তো বাড়িতেই চলতে পারে। তমাল বলল, আমি বাবানকে ফিজিওথেরাপিস্টের সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দিয়েছি। ভদ্রলোক পরশু থেকেই যাবে। প্রথম বৌদির 2 বেলায় থেরাপি দরকার, পরে নয়। নিপা বলল, আপনাকে কিন্তু কড়া হতে হবে মৃণালদা, দিদি যেন কোনো বাড়াবাড়ি না করে। ইচ্ছে হলো অমনি লেংচে রান্না করে ঢুকে পড়লো, ওটি যেন না হয়। প্রশ্নই আসে না। তুলি রাজ্যের মধ্যেই আনলো না সম্ভাবনাটাকে। আমি মাকে সব বলে দিয়েছি, আপনার কুন্তি নাড়া চিরকালের মতো বন্ধ। দিদিকে তুমি এখনো চেনোনি তাহলে? ওটা দিন যাক না, দেখবে দিদি ফের সমর্থি ধরেছে। সুলতার হাতের রান্না খেতে মৃণালদার অসুবিধে হচ্ছে। তোর মোচা তো রাঁধতেই পারে না, পেঁপের ডাল্লায় গাঁদা কুচ্ছের মিষ্টি দেয়। আমি একটু হাত না লাগালে এসব বলবে দেখো। আমি মাকে অ্যালাউ করবই না। আজকাল মোড়ে মোড়ে বাঙালি রেস্তোরাঁ, বাবার যদি তেমন কিছু খাওয়ার স্বাদ হয় তো কিনেই আনবো। তোমার রাত দিনের লোকটা কি একটু আধটু রান্না করছে? না না, সুলতাই তো। নতুন মেয়েটা শুধু জল খাবার বানায়, চাটা করে আর টুকটাক ফাই ফরমাস। আসলে তো ওকে রাখা বাবার দেখভালের জন্য, সঙ্গে এবার মারটাও করবে। খোলা মনেই হয়তো বলছে তুলি, তবে বাচনভঙ্গিটি কেন যেন কানে লাগছিল মৃণালের। স্বরে যেন বড় বেশি কর্তৃত্বের ছাপ। দীপার অসুখের সুবাদে সংসারের মালিকানা কি বদলে গেল? এখন থেকেই কি মৃণাল দীপা বাতিলের দলে? অসহায় বুড়ো হাবড়া। মৃণাল ঈষৎ গোমরা গলায় বলল, আমার হাত পা সচল আছে তুলি, আমাকে নিয়ে না ভাবলেও চলবে। সত্যি বলেছেন, সত্যি বলেছেন। নিপা অমনি ঠাট্টা জুড়েছে। কিছু মনে করবেন না মৃণালদা, দিদি কিন্তু আপনাকে সারাটা জীবন স্পয়েল করেছে। সিগারেটে ছাই ঝাড়বার সময় অ্যাস্ট্রেটা পর্যন্ত এগিয়ে দিত। আমার বিয়ের সময় পর্যন্ত এক রাত বাপের বাড়ি থাকেননি। কেন? মৃণালদার নাকি কষ্ট হবে। একেই প্রেম বলে, বুঝেছ? ভাস্কর টিপ্পনি কাটল। মৃণালকে আলগা খোঁচা দিয়ে বলল, কেমিস্ট্রিটা কি বলুন তো দাদা? একটা বউ কি করে বরকে সারাক্ষণ চোখে হারায়? মৃণাল হাসতে চাইল, কিন্তু হাসিটা যেন ফুটেও ফুটল না। কি করে সে ভুলে
যে সত্যি চোখে হারায় সে কি আইসিইউতে চোখ খুলে অন্য কাউকে খোঁজে? বাবান আর ভাল্টু উপরে দীপাকে দেখতে গিয়েছিল, অন্ততন্ত পায়ে ফিরছে। ভিজিটিং কার্ড দুটো বাড়িয়ে দিয়ে বাবান বলল, চলো আমরা ঘুরে আসি। কেন? মৃণালদা যাক। হুম, নার্সিংহোমের শেষের কন্টুকো মৃণালদার জন্যই থাক। ফিজেল এসে উপরে গেল নিপার ভাস্কর। তুলি ঠোঁটেও চোরা ঝিলিক। মৃণাল অস্বচ্ছন্দ বোধ করছিল। তাড়াতাড়ি বাবানকে বলল, কাল কখন রিলিজ হচ্ছে? 9টায় তো আসবে বলল। হিসেব টিসেব আছে, বিল টিল মেটাতে হবে। তমাল জিজ্ঞেস করল, টোটাল কত হলো রে? কত হলো বাবান? মিটার ভালোই চড়েছে, ওষুধ ইঞ্জেকশন এসব মিলিয়ে প্রায় 1.25 লাখ। তোর অফিস তো দেবে কিছু? আমার হলে পুরোটাই পেতাম, ডিপেন্ডেন্টদের একটা লিমিট আছে, 1 লাখ। নির্ভরশীল শব্দটা আবার কানে বেজেছে। মৃণাল বিরস মুখে বলল, তোকে তো বলেছিলাম টাকা আমি তুলে দিচ্ছি, আমার যে নেই তা তো নয়। ছাড়ো না বাবা, হয়ে তো গেল। বাবান কান ঝাঁকালো, তোমার সঞ্চয়টুকু না হয় থাক। এবারও হেলা ফেলার ভাব। মৃণাল আহত গলায় বলল, ব্যাংকে পড়ে থাকা খুদগুঁড়ো তো বিপদ আপদের জন্যই বাবান, আমার আর তোমার মার। হেভি ডায়লগ দিলে তো। বাবান হাসছে, হাত উল্টে বলল, করো না খরচা, কে বাধা দিচ্ছে? এখনো তো পালা সাঙ্গ হয়নি। বাড়িতে ফিজিওথেরাপিস্ট নেবে পার সিটিং 150, প্লাস দুবেলা দুটো আয়া, তারা মাথা পিছু 100-150, অর্থাৎ ডেলি মোর দ্যান 500। এরপরে আছে রোজকার মেডিসিন। যোগফলটা বুঝেছ বাবা? মিনিমাম মাসে 15,000। এটা টানতে পারবে তো? উপহাস করছে কি বাবান, নাকি যাচাই করছে বাবার ক্ষমতার দৌড়? মৃণাল মলিন হাসল। এখন থেকে কত কিছুই তো তাকে একাই টানতে হবে, সঙ্গে টাকার বোঝা খুব বেশি ভারী হবে কি? শাশুড়িকে ওষুধ বিশুধ খাইয়ে শুইয়ে দিয়ে গিয়েছে তুলি। রাতের আহার সেরে মৃণাল ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিল, সিগারেট খাচ্ছিল একটা। মনে মনে ভাবছিল, এই বদ অভ্যেসটা এবার ছেড়ে দিলে কেমন হয়। এক দীপার অসুখে সংসারের ভারকেন্দ্র বদলে গিয়েছে, এরপর সে বিছানায় পড়লে না জানি কি আতান্তরটাই ঘটে। ঘরে মৃদু শব্দ। তড়িঘড়ি সিগারেট নিভিয়ে ভিতরে এসে মৃণাল দেখল দীপা উঠে বসবার চেষ্টা করছে। চোখ কোঁচকে জিজ্ঞেস করল, কি হলো, ঘুমোনি? ঘুম আসছে না, অনেকদিন পর নিজের বিছানায় ফিরলাম তো। দীপা মৃদু হাসল, একটু বাথরুমে যাব। দাঁড়াও, ধরছি। সাবধানে দীপাকে উঠিয়ে বসালো মৃণাল, কাঁধে পেট দিয়ে দাঁড় করালো। মৃণালের শরীরে ভর দিয়ে দীপা গেল বাথরুমে। ফিরে বিছানায় বসে হাঁপাচ্ছে। মৃণাল আলগা স্বরে বলল, তুমি কিন্তু এখনো খুব উইক, রাতের আয়াটা রাখা উচিত ছিল। না, এই তো শোবো, উঠবো সেই সকালে, অযথা পয়সা নষ্ট। দীপা ঠোঁটে এক চিলতে হাসি, আর দরকার হলে রাতের আয়াগিরিটুকু তুমি তো করে দিতে পারবে। মৃণাল কিছু বলল না, দেখছে দীপাকে। চেহারায় দিব্যি ভরভরন্ত ভাবছিল। দুম করে যেন অনেকটা ঝরে গিয়েছে। নার্সিংহোমে ততটা খেয়াল করেনি। ঘন্টার হাড় দুটো বড় প্রকট, গায়ের রংটাও কেমন যেন মরা মরা। দীপা চোখ পিটপিট করল, কি দেখছো বলো তো? তুমি সত্যি বড্ড কাহিল হয়েছ।
এখন সেরিব্রালের পেশেন্ট হাসপাতাল থেকে নাদুস নুদুস হয়ে ফেরে মশাই। একে ওই বিচ্ছিরি পরিবেশ, তার উপর অখাদ্য খাওয়া দাওয়া। কেন, খারাপ কি? মৃণাল অল্প হাসল। বাড়ি এসে তো নার্সিংহোমের খাবারই দিব্যি খেলে। গিললাম গো, আলুনি চিকেন স্টু আর শুকনো শুকনো টোস্ট। গেরোয় পড়লে সবই সইতে হয়। তুমিও এবার নোলাটা কমাও, হালকা হালকা খাওয়া অভ্যেস করো। আস্তে আস্তে অনেক অভ্যেসই বদলাতে হবে। যেমন সিগারেটটা এবার ছাড়বো। তোমার দম আমার জানা আছে। দীপা বিচিত্র মুখভঙ্গি করল। ধীরে ধীরে কাত হয়ে মাথা রাখছে বালিশে। জোরে জোরে শ্বাস ফেলল বার কয়েক। খানিক থিতু হয়ে বলল, ভাগ্যিস আমার মতো একটা বউ জুটেছিল, তাই তোরে গেলে, নইলে যে কি তোমার দশা হতো। কথাটা প্রায় লজ্জের মতো মাঝে মাঝেই বলে দীপা, কারণে অকারণে। অন্য সময় হলে গায়ে মাখে না মৃণাল। আজ কোথায় যেন বিঁধল, ফস করে বলে উঠল, তুমিও কিছু খারাপ বর পাওনি? বটেই তো, এমন আলসে, হুকুমবাদ, দ্বীপ সর্বস্ব। তাও তো নেশারও দুশ্চরিত্র নই। বলবো না করেও মৃণালের মুখ দিয়ে বেরিয়ে গেল, তাও তো নেশারও দুশ্চরিত্র নই, সুজয়টার মতো। মেজায় চমকেছে দীপা। নন্দ মাখা স্বরে বলল, সুজয়? সে এলো কোত্থেকে? অ্যাক্টিং করো না। জানি, সব জানি। জ্ঞান হবার পর যেভাবে সুজয়কে খুঁজছিলে। আমি সুজয়কে খুঁজছিলাম? কি যাতা বকছ! তার মুখখানাও তো আমার মনে নেই। বেঁচে আছে নাকি মরে গিয়েছে তাও জানি না। তাছাড়া তাকে খামোকা কেন? দীপাস্বরে এতটুকু সংকোচ নেই, গ্লানি তো নেই। মৃণাল থমকে গেল। দীপার চোখে চোখ রেখে বলল, আমি যে শুনলাম তুমি সুজয়কে ডাকছিলে। সত্যি তুমি বুড়ো হচ্ছ, ভীমরতি ধরেছে। মা হাতটা বাড়িয়ে মৃণালকে ছুঁলো দীপা। ক্ষীণ গলায় বলল, এতকাল পরেও তুমি সুজয়কে? ইস, আমি কিন্তু ভাবতেই পারি না। মৃণালের মনে তবু সংশয়। কার অবচেতনে তাহলে ছিল সুজয়? দীপার নাকি তার? অথবা দুজনেরই? নাকি প্রতিটি ভালোবাসার মাঝেই এক ফালি সুজয় থেকেই যায়? শেষ হলো আজকের গল্প। সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প মনের মধ্যে মন। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? আপনারা যারা শুনছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং নিয়মিত নতুন নতুন গল্প শুনতে থাকুন। সবাই খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।